নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। অষ্টরসায়নের জন্য প্রয়োজনীয় ৮টা জড়িবুটি কোথায় পাবে, তাই নিয়ে চন্দ্রাবতী চিন্তায় অস্থির হয়ে পড়েছিল। ওর আবারও অগ্নিসিংহের কথা মনে পড়ছিল। আজ যদি অগ্নিসিংহ আমার সঙ্গে থাকতো, তাহলে এই জড়িবুটির জন্য আমাকে চিন্তা করতে হতো না মাধব। চন্দ্রাবতী হতাশ হয়ে বলল, যদিও ও আমাকে বলেছিল যে সব সময় নাকি ও আমার আশেপাশে থেকে আমার উপর নজর রাখে, কিন্তু কিন্তু আমার মনে হয়। মহারানী মা, ওর কথা থামিয়ে দিয়ে মাধব বলল, যবে থেকে অগ্নিসিং ওই মন্ত্রীপুত্র সন্দীপকে হত্যা করেছে, তবে থেকে বিক্রমগড়ের সৈন্যরা হাত ধুয়ে ওর পিছনে পড়ে গেছে। আর আপনি শুনে হয়তো অবাক হয়ে যাবেন যে মহারাজ বীরেন্দ্র প্রতাপ অগ্নিসিংকে গ্রেপ্তার করার জন্য নয়, বরং ওকে দেখা মাত্রই প্রাণে মেরে ফেলার আদেশ দিয়েছেন। সেজন্য অগ্নিসিং খুব সাবধানে আছে। এ কথা শুনে চন্দ্রাবতী রেগে গিয়ে বলল, আমি জানতাম বীরেন্দ্র প্রতাপের রাজমাতা এরকমই করবে। এরা সেই সব মানুষকেই মেরে ফেলতে চায় যারা ওদের কুশাসন আর অহংকারের বিপক্ষে। কিন্তু এরা জানে না যে আমি প্রজাদের সামনে অগ্নির সত্যি পরিচয় বলে দেব, আর সেই দিন বিক্রমগড়ে ভূমিকম্প এসে যাবে। চন্দ্রাবতীর রাগ দেখে মাধব আর কিছু বলল না। বিছানায় বসে থাকা শিশুটি একেবারে চুপ করে চন্দ্রাবতীকে দেখছিল আর মুখ ফুলিয়ে ভয়ে কাঁদার উপক্রম করছিল। চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বাচ্চাটাকে স্নেহের স্বরে বলল, আরে গোপাল, না না, এভাবে ভয় পায় না। তোমার মহারানী মা তোমাকে খুব ভালোবাসে। বাচ্চাটা একেবারে হেসে উঠল, তারপর আবার খেলায় মগ্ন হয়ে গেল। চন্দ্রাবতী দ্রুত মাধবকে ইশারা করলো আর দুজনে ঘরের বাইরে বেরিয়ে গেল। এখন তুমি সবার আগে একটা কাজ করো মাধব, চন্দ্রাবতী বলল। যে কোনো ভাবে ওই পাগল হাকিমের খোঁজ করো। আমার যে কোনো ভাবেই অষ্টরসায়ন চাই চাই। চিন্তা করবেন না মহারানী মা, মাধবকে নিশ্চিন্ত করে বলল। একদিনেই আমি ওর ঠিকানা জোগাড় করে আনব। কিন্তু মহারানী মা, আপনার বাবা মহারাজ অনেকবার সংবাদ পাঠিয়েছেন। উনি জানতে চান যে আপনি আপনার উদ্দেশ্যের কতটা কাছে পৌঁছেছেন। আপনি কি নতুন শাহী শিলমোহর হাসিল করতে পেরেছেন, সেটা উনি জানতে চেয়েছেন। চন্দ্রাবতী একথা শুনে একটু ভেবে বলল, আজকাল বীরেন্দ্র প্রতাপের সঙ্গেই রাজমহলেই থাকছি আমি, পুরোপুরি মহারানীর মতো। কিন্তু এখনো দুটো বাধা আছে, একটা রাজমাতা গার্গী, আর দ্বিতীয় বীরেন্দ্র প্রতাপ নিজে। মাধব চমকে উঠল। হ্যাঁ মাধব, চন্দ্রাবতী বলল, বীরেন্দ্র প্রতাপ আজকাল আমার পক্ষ নেয় ঠিকই, কিন্তু আমার এখনো সন্দেহ আছে ওর উপর। ও হয়তো কোনো সুযোগের অপেক্ষা করছে। সেজন্য আমি না কোনো তাড়াহুড়ো করতে চাই, আর না কোনো ভুল। তাছাড়াও আরো একটা কারণ আছে মাধব। রানীমহলের অবস্থা এখন অনেক খারাপ। কিছুদিন ধরে ওখানে এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে আমার মন খুবই খারাপ হয়ে আছে। আমি চাই আমার উদ্দেশ্য পূরণ করার আগে ওইসব পাট রানীদের ওদের অধিকার পাইয়ে দিই। মাধব হেসে বলল, হা 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 হা, আমি জানতাম মহারানী মা, আপনার ভিতরে আপনার বাবার অপমানের প্রতিশোধের আগুন তো জ্বলছে,
কিন্তু আপনি আপনার নিজস্ব উদ্দেশ্য নিয়ে একটুও স্বার্থপর নন। যদি সেরকমই হতো তাহলে আপনার আর ওই অত্যাচারী বীরেন্দ্র প্রতাপের মধ্যে কী বা পার্থক্য থাকতো? আমি সম্পূর্ণ নিশ্চিত, যখন এই সিংহাসন পাল্টাবে আর এই শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে আপনার হাতে চলে আসবে, তখন এই রাজ্যে চারিদিকে সবকিছু ভালো আর আনন্দদায়ক হবে। উত্তরে চন্দ্রবতী হাসল। আচ্ছা, আমি এখন আসি মাধব। ও মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বলল, গোপালের ভালো করে খেয়াল রাখবে তুমি। বলেও বেরিয়ে পড়ল। তখনই ও একেবারে চমকে উঠল, কারণ সে একটা লোককে দেখতে পেল, যে প্রাসাদের পাশের অন্ধকার গলি থেকে বাইরে বেরিয়ে এলো। সেই সেদিনের মতোই তেমনি কালো পোশাক আর কালো পাগড়ি পরেছিল সে, আর মুখ ঢেকে রেখেছিল কাপড়ে। আরে, এই তো সেই লোকটাই, চন্দ্রবতী মনে মনে বলল, যে সেদিন বাজারে আমার আর সোনালের পিছু নিয়েছিল। তখনই ওই লোকটা চন্দ্রবতীকে দেখতে পেল আর স্ফূর্তির সঙ্গে আবার ওই গলির মধ্যে প্রবেশ করে গেল। চন্দ্রবতী দ্রুত লোকটার পিছু নিল, কিন্তু ওই লোকটা দেওয়ালের গায়ে দাঁড় করানো একটা বড় বাঁশ চন্দ্রবতীর দিকে ফেলে দিল। চন্দ্রবতী একেবারে টলমল করে ওই বাঁশের সঙ্গে ধাক্কা খেয়ে গেল। আর চন্দ্রবতী যতক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো, ততক্ষণে ওই লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ পরে চন্দ্রবতী রাজমহলে পৌঁছল। সে পৌঁছে জানতে পারল যে বীরেন্দ্র প্রতাপ তখনও আম দরবার থেকে ফেরেনি। ও দ্রুত সোনালের সঙ্গে দেখা করতে ওর ঘরে গেল। আরে মহারানী মা, সোনাল উতলা হয়ে বলে উঠল, আমি তো কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কতবার রাজমহল থেকে ঘুরে এলাম, কিন্তু আপনি তো না জানি কোথায় উধাও হয়ে গিয়েছিলেন। জবাবে চন্দ্রবতী সওদাগর উমেশ চন্দ্রের ব্যাপারে সবকিছু বলে ফেলল। হায় হায়, সোনাল অবাক হয়ে গেল। ওই সুন্দর পুষ্পস্তবক আর ওই ছবিটা ওই সওদাগরই আপনাকে পাঠিয়েছিল? মহারানী মা, আমার মনে হয় ও না আপনার শুভাকাঙ্ক্ষী নয়, ও আপনার প্রেমিক। চুপ করো সোনাল, চন্দ্রবতী ওকে ধমক দিয়ে বলল। এটা তো আমিও এখন বুঝতে পারছি, কিন্তু ওর হঠাৎ উধাও হয়ে যাওয়া সন্দেহের সৃষ্টি করছে আমার মনে। ওই সওদাগর হয় আমাকে ভয় পাচ্ছে, আর না হয় কোনো বড় গন্ডগোল করতে চাইছে। সোনালও ভাবতে লাগলো। তারপর বলে উঠল, মহারানী মা, উমেশ চাঁদ মহলের কোনো চাকরকে ঘুষ দিয়ে নিজের চিঠি আর উপহার আপনার কাছে পৌঁছে দিয়েছিল। তাহলে কেন না আমরা সব চাকরদের জিজ্ঞাসাবাদ করি? কোনো লাভ নেই সোনাল, চন্দ্রাবতী বলে উঠল। শত সহস্র দাস দাসী আছে এই পুরো রাজমহল আর রানীমহলে, আমরা কাকে কাকে জিজ্ঞাসা করব? কেউ আমাদের সত্যি কেন বলবে? আর রাজমাতা যদি ব্যাপারটা খুনাক্ষরেও টের পায়, তাহলে আমাকে কলঙ্কিত করতে একটু সময় নষ্ট করবে না। আর বীরেন্দ্র প্রতাপ, ও তো কখনোই বরদাস্ত করবে না এসব। ও তো উমেশ চাঁদকে হত্যা করবেই, তার সঙ্গে সঙ্গে আমাকেও বন্দি করাবে। সোনাল এখন আর কিছু বলতে পারল না, কিন্তু রাজমাতার কথা আসতেই ওর কিছু মনে পড়ল, আর ও দ্রুত বলল, আরে আরে মহারানী মা, ওই যে যমুনা যাযাবরী আছে না, ওকে কাল রাতে লুকিয়ে চুরিয়ে কোথাও যেতে দেখেছিলাম আমি। চন্দ্রাবতী একথা শুনে চমকে উঠল, জিজ্ঞেস করলো, কোথায় যেতে দেখেছিলে ওকে? সোনাল একটু ইতস্তত করে বলল,
আমি তো ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় রাজমাতার ঘরে গিয়েছিল। মনে হয় রাজমাতা ওকে ডেকে পাঠিয়েছিল। চন্দ্রবতী চমকে উঠল। আমার তো এই যাযাবরের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, মহারানী মা। সোনাল নিজের মুখ বেঁকিয়ে বলল, কিন্তু আপনি আমার কথা একটুও শোনেননি, আর ওকে নিজের রণনীতির অঙ্গই বানিয়ে নিলেন। সোনালের কথা শুনে চন্দ্রাবতী কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই যমুনা যাযাবরী দ্রুত ঘরে ঢুকল। সোনাল হড়বড় করে ঘাবড়ে গেল। চন্দ্রাবতীও ওকে হঠাৎ দেখে চমকে গেল। প্রণাম মহারানী মা। যমুনা বিদ্রুপ ভরা হাসি হেসে বলল, এই সোনাল নিশ্চয়ই আমার বিরুদ্ধে আপনাকে উস্কাচ্ছে। সোনালের তো মুখের রঙই পাল্টে গেল। ও নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, হায় হায়, তো তুই লুকিয়ে আমাদের কথা শুনছিলি? হ্যাঁ, আমি মহারানী মাকে উস্কাচ্ছিলাম। যদি তুই এতই ভালো হোস, তাহলে সত্যি কথা বল না কেন? কাল রাতে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিলি তুই? চন্দ্রবতী যমুনার দিকে তাকালো। যমুনা সাধারণভাবেই জবাব দিল, আমি তো কাল রাত্রে রাজমাতা গার্গীর ঘরে গিয়েছিলাম। উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সোনাল ভাবতেও পারেনি ও সত্যি কথা বলবে। ও ভেবেছিল যমুনা কোনো বাহানা দেখাবে। ও জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। চন্দ্রাবতী গভীরভাবে যমুনাকে দেখে বলল, কেন ডেকেছিলেন রাজমাতা তোমাকে? আপনার বিপক্ষে যাওয়ার জন্য। যমুনা সহজভাবেই বলল, কেননা উনি জানেন রানী মহলের একজনও পাটরানী এখন ওনার বশীভূত নন। সেজন্য আমাকে নিজের গুটি বানানোর চেষ্টা করছেন উনি। আমাকে লোভ দেখাচ্ছিলেন আমার বাবা যে রিয়াসতের দেওয়ান ছিলেন, সেটার মালিকানা আমাকে দিয়ে দেবেন উনি। ওর কথা থামিয়ে দিয়ে চন্দ্রাবতী তিক্ততার সঙ্গে বলল, আর তোমাকে বীরেন্দ্র প্রতাপের নতুন পাটরানীও বানাবেন, আর সুযোগ দেবেন ওর বাচ্চার মা হওয়ার জন্য, তাই না? একথা শুনে যমুনা হেসে বলল, আরে না না মহারানী মা, পাটরানীর কথা তো উনি এখনো বলেনি। আর না এত তাড়াতাড়ি বলবেন, একেবারেই নিজের সব চাল চেলে দেবেন না উনি। কিন্তু হ্যাঁ, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা নিশ্চিত ভাবেই করছেন। একথায় সোনাল রেগে গিয়ে বলল, আর তুমি রাজমাতার ফাঁদে পা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েই আছো, তাই না? বোকার মতো কথা বলো না তো সোনাল। যমুনা কঠিন স্বরে বলল, আমার বিশ্বস্ততা সারা জীবন মহারানীমার জন্যই ছিল, মহারানীমার জন্যই থাকবে। আর এরকম রেগে নয়, ঠান্ডা মাথায় কাজ করো, বুঝলে? আর এটা তো ভালোই হলো না যে রাজমাতা আমাকে নিজের গুটি বানানোর চেষ্টা করছেন। আমিও শুধু নাটকই করব। এই বাহানায় আমাদের আগে থেকেই জানা থাকবে রাজমাতা কি পদক্ষেপ নিতে চলেছেন আর কার বিরুদ্ধে। সোনাল আর কিছু বলতে পারল না। চন্দ্রবতীও চুপ করে ওকে দেখতে থাকলো, কিন্তু ওর মনের মধ্যে যমুনাকে নিয়ে সন্দেহ গভীর হতে থাকলো। ওদিকে চন্দ্রাবতীর গুপ্তচর মাধব ওই পাগলা হাকিমকে অনেকক্ষণ ধরে খুঁজছিল। ও শুধু শহরই নয়, আশেপাশের এলাকাও খোঁজ করল, কিন্তু কোথাও তার কোনো চিহ্নটুকু দেখতে পেল না। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে মাধব ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। দাঁড়া রুগী, দাঁড়া। একটা গলার আওয়াজ ওর কানে এলো, তো ও দ্রুত ওর ঘোড়া দাঁড় করালো। ওর সামনে হঠাৎ একটা বৃদ্ধ লোক এসে দাঁড়ালো। সাদা চুল, সাদা দাড়ি, ছেঁড়া পোশাক,
হাতে লাঠি আর কাঁধে একটা ঝোলা। আরে, মাধব একেবারে অবাক হয়ে গেল। এ তো সেই পাগলা হাকিম। ও মনে মনে ভাবল। ওই বুড়ো গম্ভীর স্বরে বলল, আরে এভাবে কি দেখছিস রোগী? তুই কখনো কোনো ভালো মানুষ দেখিস নে নাকি? মাধব হেসে বলল, আগে না হুজুর, সেই জন্যই তো আপনাকে খুঁজছিলাম। কিন্তু আপনি আমাকে রোগী বলছেন কেন? আমি সুস্থ সবল শক্তপোক্ত। কে শক্তপোক্ত? বৃদ্ধ রাগে বিড়বিড় করল, আরে একজন ভালো হাকিমের কাছে প্রতিটা মানুষই রুগী ছাড়া আর কিচ্ছু নয়। নে, এই শক্তি হওয়ার জড়িবুটি পিষে খেয়ে নিস। এই ঘোড়ার থেকেও জোর ছুটবি তুই, বুঝলি? দাম মাত্র 3 কড়ি। নে, তাড়াতাড়ি বার কর। মাধব হেসে বলল, হ্যাঁ, দাম দিয়ে নয়, মুদ্রায় দেব, তাও আবার স্বর্ণ মুদ্রা। কিন্তু আমার এমন জড়িবুটি চাই যা দিয়ে অষ্ট রসায়ন বানানো যাবে। এ কথা শুনে বৃদ্ধ চমকে উঠল। ও কিছুক্ষণ মাধবকে দেখতে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, অষ্ট রসায়ন? সেটা কিসের জন্য আর কার জন্য চাই? মাধব এবার সতর্ক হয়ে গেল। চাই এক রোগীর জন্য, যা দাম চাইবে তাই দেব। এখন বলো, আছে তোমার কাছে অষ্ট রসায়নের জড়িবুটি? বৃদ্ধ হেসে থলি থেকে একটা ডিব্বা বার করলো। জগতে এমন কোন জড়িবুটি আছে যা আমার কাছে নেই? এই দেখ, পুরো 8টা জড়িবুটি। দাম শুধু 8 কড়ি, কিন্তু তোকে দেব না, সেই রোগীকেই দেব। মাধব কি করবে বুঝতে পারছিল না। তার মানে আমাকে এই বৃদ্ধকে নিয়ে আমার বন্ধুর বাড়িতেই যেতে হবে। ও ভাবছিল, তখন বৃদ্ধ এগিয়ে এসে বলল, আমি জানতাম তুই ধূর্ত ব্যবসায়ী। এখন পালা, আমি দেব না এই জড়িবুটি। পালা পালা। আরে দাঁড়াও মশাই, দাঁড়াও। মাধব সঙ্গে সঙ্গে ওর পিছনে লাফিয়ে নামল। আমি তোমাকে রোগীর কাছে নিয়ে যাচ্ছি, ওর খুব প্রয়োজন এটার। বৃদ্ধ দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ মাথা চুলকে মাধবের সঙ্গে চলে গেল। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ হাকিম মাধবের বন্ধুর বাড়িতে ওই বাচ্চার কাছে গিয়ে বসল। ও স্নায়ু দেখল। মাধব পাশেই দাঁড়িয়েছিল। বাচ্চাটা পিটপিট করে বৃদ্ধকে দেখছিল। একে তো আগে অষ্ট রসায়ন দেওয়া হয়েছে, বৃদ্ধ মাধবকে বলল। সেটা তোমাকে কে দিয়েছিল? মাধব বলল, আগে সেটা আমার এক ব্যবসায়ী বন্ধু জোগাড় করে দিয়েছিল। ঠিক আছে। বৃদ্ধ জড়িবুটির ডিব্বা মাধবের হাতে দিয়ে বলল, এটা থেকে রসায়ন বানিয়ে ওকে খাওয়াতে থাকবে। কিছুদিনের মধ্যেই ওর অসুখ পুরোপুরি ঠিক হয়ে যাবে। এ কথা বলে উঠে ও চলে যেতে লাগলো। তখনই ও একটা শব্দ শুনতে পেল। বৃদ্ধ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল আর বাচ্চাটাকে গভীরভাবে দেখতে লাগলো। কিন্তু বাচ্চার মন ওর দিকে ছিল না। বাচ্চাটা একটা কাঠের পুতুলের সঙ্গে খেলতে খেলতে বলছিল, মহালানিমা, মহালানিমা, মহালানিমা। বৃদ্ধ চোখ জ্বালজ্বাল করতে লাগলো। বৃদ্ধ লুকিয়ে নিজের হাত থলির মধ্যে ভরে দিল। থলির ভিতর জড়িবুটির মধ্যে একটা ছুরি লুকোনো ছিল। তো কে এই পাগলা হাকিম?
কি বা এর উদ্দেশ্য? যমুনা কি সত্যিই চন্দ্রাবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।